এখানে যে ল্যাঙ্গুয়েজে মাহফুজ ক্রিটিক করছে এটা আমরা যদি স্ট্রেট ফরওয়ার্ড চিন্তা করি, এটা আসলে হাসিনার ল্যাঙ্গুয়েজ। ডানপন্থীদের অবস্থান সবচেয়ে বেশি কঠোর এবং তীব্রভাবে দেখেছি যে লীগ পতনের আন্দোলনে। বামপন্থীদের তেমন নজর সেখানে পাওয়া যায়নি। এক ফেসিবাদীর হাত থেকে ক্ষমতা সরিয়ে বা পতন ঘটিয়ে আমরা আরেক ফেসিবাদীকে ক্ষমতায় বসানোর জন্য, মানে মাহফুজ নিজেও বুঝতে পারছে যে এই পোস্টটা করা তার উচিত হয় নাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলাপ সালাপের এই পর্বে আমরা আলোচনা করব উপদেষ্টা মাহফুজ আলমের একটি আলোচিত ফেসবুক পোস্টটি যদিও তিনি পরবর্তীতে সরিয়ে নিয়েছেন। পোস্টের এক পর্যায়ে তিনি এভাবে বলেছেন, ঢাবিতে রাজাকারদের আগে ঠেকানো হবে, যারা এদের স্পেস দিয়েছে তাদের জন্য গত 50 বছরের তুলনায় অধিক জিল্লতি অপেক্ষা করছে। এটি কি কারোর প্রতি কোনো হুমকি কিনা, নাকি ওনার ব্যক্তিগত ক্ষোভ, নাকি কারোর প্রতি তার অভিযোগ, নাকি এটার পেছনে একটি বড় পরিকল্পনা রয়েছে? তা নিয়ে আলোচনা করতে আজকে আমাদের সাথে আছেন ইউনিভার্সিটি অফ ভার্জিনিয়ার পোস্ট ডক্টরাল ফেলো ডক্টর শিব্বির আহমদ। থ্যাংক ইউ শিব্বির ভাই, অল্প সময়ের নোটিসে আমাদের আমন্ত্রণ গ্রহণ করে আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য। আমাকে ইনভাইট করার জন্য। ভাই, এই যে আমরা একটা ভূমিকায় বললাম উপদেষ্টা মাহফুজ আলমের একটি ফেসবুক পোস্ট, এবং আমি পোস্ট থেকে কিছু অংশ রিডিং পড়ে শোনালাম, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনি কি ভাবছেন এটা নিয়ে? যদি এখানে একটু ব্যাকগ্রাউন্ডে যাই, যে এই যে আমাদের তরুণ নেতৃত্ব 24শে জুলাইয়ে যে গণ অভ্যুত্থান হলো বা বিপ্লব হলো, দীর্ঘ 15 বছরের ফেসিবাদী শাসন ব্যবস্থার অবসান হয়ে আমরা একটা নতুন ব্যবস্থা, নতুন ইন্টারিম গভর্নমেন্ট পেলাম, বা একটা নতুন শাসন ব্যবস্থার মধ্যে আমরা যাচ্ছি, বা একটা ডেমোক্রেটিক ট্রানজিশন বলতে পারো, যে একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে যাচ্ছি। এই এই পরিবর্তনের মধ্যে কিন্তু এই তরুণ নেতৃত্বের হিউজ কন্ট্রিবিউশন আছে, যেটা আমরা, যে এরা এত কম বয়সে এত বিশাল কার্য সাধন করেছে, জাতিকে মুক্তি দিয়েছে, যেটা দীর্ঘ 15 বছর ধরে বিরোধী দলগুলো, বিএনপি বলো, জামাত বলো, বা অন্যান্য আরো যেসব স্টেক হোল্ডাররা আছে, তারা আন্দোলন সংগ্রাম করে ফেসিবাদ মুক্ত করতে পারছিল না। তো এটা একটা হিউজ কন্ট্রিবিউশন। আমি বলবো যে তারা তাদের বয়সের তুলনায়, তাদের ম্যাচুরিটির তুলনায় অনেক বড় কন্ট্রিবিউশন রেখেছে দেশের জন্য। এবং এরপরেও যে তারা সরকারে দায়িত্ব নিয়েছে, প্রথমে দুজন ক্যাবিনেটে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছে, তারপর মাহফুজ আলম সহ 3জন দায়িত্ব নিয়েছে, নাহিদ পরবর্তীতে পদত্যাগ করে এখনো 2জন আছে। যে তারা যে বিশাল একটা কাজ করছে, যেটা হয়তো আমরা আরো মেচিউর পলিটিশিয়ানরা এই দায়িত্বগুলো পালন করে। তো এই জায়গাটায় তাদের যে কন্ট্রিবিউশন এবং নানান স্টেক হোল্ডারদের সাথে তারা ডিল করছে, তাদের উপর যে হিউজ একটা প্রেশার যাচ্ছে, এটাকে আমরা আসলে অস্বীকার করতে পারবো না ডেফিনেটলি। অ্যান্ড এট দ্য সেম টাইম, ধরো আওয়ামী লীগ যদি কোনো কারণে ফিরে আসে, বা শুরুর দিকে আমরা যেমন শুনছিলাম যে প্রতি বিপ্লব হতে পারে, এ ধরনের একটা টেনশন আছে। তো এই থ্রেটটা কিন্তু এদের উপর আছে, মাহফুজ আলম বলো, নাহিদ বলো, আসিফ বা সাদিক কায়েম, অন্যান্য যারা এখানে এই এই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এই হিউজ একটা থ্রেট কিন্তু তাদের উপরে আছে। যদিও রিসেন্টলি যেমন কেউ কেউ বলছে যে মাহফুজ আলম চায় না লীগ নিষিদ্ধ, যেটা মানে লজিক্যালি এটা রিজনেবল না। কারণ লীগ যদি ফিরে আসতে পারে, মাহফুজ আলম বলি বা নাহিদ, আসিফ, সাদিক কায়েম বা যারা নেতৃত্ব দিয়েছে, এরাই কিন্তু বেশ থ্রেটের মধ্যে পড়বে। তো এইখানটায় আমরা যদি তাদের মানসিক যে স্ট্রেসটার কথা বলি, প্রথমত তারা একটা বিশাল কাজ করেছে, এটা একটা হিউজ স্ট্রেস তাদের উপর আছে। নাম্বার 2 হচ্ছে তারা বিশাল দায়িত্ব নিয়েছে রাষ্ট্র পরিচালনা, যেটা তাদের বয়সের তুলনায় আমি বলবো যে অনেক বড় সাহস তারা করেছে। তারা একটা দায়িত্ব নিচ্ছে, এটা নানান স্টেক হোল্ডারদের সাথে তারা ডিল করছে, রাষ্ট্রের, ডিপ স্টেটের। সো তাদের উপর এই মানসিক স্ট্রেসটা কিন্তু আছে। তো এইটা কনসিডার করে আমরা যদি দেখি যে ক্রাইসিসটা আসলে কোথা থেকে শুরু হয়েছে। এট দ্য বিগিনিং ক্রাইসিসটা শুরু হয়েছে যে আন্দোলনের সময় কিন্তু দল মত নির্বিশেষে তারা সবাই ঐক্যবদ্ধ ছিল। কে শিবির, কে জামাত, কে ছাত্র শক্তি, কে বিএনপি, সবাই কিন্তু আন্দোলনে সম্পৃক্ত ছিল। সবাই এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হলেও নেতৃত্বে কিন্তু তারাই ছিলেন, এবং সবাই তাদের নেতৃত্বে মেনে নিয়েছিল। কিন্তু জুলাই পরবর্তীতে এই নেতৃত্বটা আর তারা ধরে রাখতে পারেনি।
রাইট। এখানে ক্রাইসিসটা শুরু হয়েছে যেখান থেকে, যে ক্রাইসিসটা শুরু হয়েছে যে ক্রেডিট নিয়ে, যে কে মাস্টার মাইন্ড, যে মাহফুজ আলমকে পরিচয় করে দেওয়া হলো মাস্টার মাইন্ড হিসাবে। যদিও মাহফুজ আলম এটাকে ডিনাই করেছে যে আমি মাস্টার মাইন্ড না, কিন্তু এটা ধরো প্রচার হয়েছে, এটারও একটা এক্সট্রা প্রেশার কিন্তু আসছে। এবং জুলাইয়ের যে বাকি স্টেক হোল্ডার, অন্যান্য ছাত্র নেতারা, তাদের মধ্যে কিন্তু এক ধরনের বিভাজন হয়েছে। তারপরে যেমন জুলকারনায়ন সায়ের ভাইয়ের পোস্টের মাধ্যমে দেখা গেল যে সাদিক কায়েম একটা বড় স্টেক হোল্ডার। তো এই এই জায়গাটায় কিন্তু একটা টেনশন তৈরি হয়েছে তাদের মধ্যে, যে দূরত্ব তৈরি হয়েছে, যে কে বেশি কন্ট্রিবিউশন করেছে, কে মাস্টার মাইন্ড, কে হচ্ছে পেছন থেকে সব কালকাঠি নিয়েছে, কে রিস্ক নিয়েছে, এগুলো নিয়ে। নাম্বার টু হচ্ছে 5ই আগস্টের পতনের পর পর, হাসিনার পতনের পর পরেই কিন্তু ছাত্র নেতাদের মধ্যে কেউ কেউ, যেমন যে কেউ কেউ এরকম বলেছে যে এক ফেসিবাদীর হাত থেকে ক্ষমতা সরিয়ে বা পতন ঘটিয়ে আমরা আরেক ফেসিবাদীকে ক্ষমতায় বসানোর জন্য আসি না, মানে বিএনপিকে ইন্ডিকেট করে নানান কথা অনেক নেতারা বলেছে, জামাতকে ইন্ডিকেট করে কখনো কখনো বলেছে, যেমন মাহফুজ আলমও বলেছে যে মুজিববাদ, তারপরে হচ্ছে কি বলে বা মৌদুদিবাদ, সামহাউ এরকম বিএনপি, জামাত, আওয়ামী লীগ সবগুলোর এগেনিস্টে কিছু কথাবার্তা ছাত্র নেতাদের পক্ষ থেকে আসছে। তো যেখান থেকে কিন্তু বিএনপির সাথে বা জামাতের সাথে তাদের একটা দূরত্ব তৈরি হওয়া শুরু হয়েছে। এবং আমরা পরবর্তীতে লক্ষ্য করলাম কি, যে ইনিশিয়ালি বিএনপি জামাত সবাই ঐক্যবদ্ধ থেকে সরকার গঠনে হেল্প করলেও, ইভেন যখন তারেক রহমান বলছে যে এই সরকার আমাদের সরকার, তাদেরকে হেল্প করতে হবে, তারা ফেল করলে মানে আমরা ফেল করছি, পরবর্তীতে দেখা যাচ্ছে বিএনপি কিছুটা দূরত্ব তৈরি হচ্ছে, বিএনপি সংস্কার বা নির্বাচন অনেক ইস্যুতে ছাত্রদের সাথে ঐক্যমত্য হচ্ছে না। বা ছাত্রদের ইভেন পলিটিক্যাল পার্টি গঠনের সময় বিএনপি বলছে যে না, তারা ক্ষমতায় থেকে পলিটিক্যাল পার্টি গঠন করছে, যেটার কারণে পরবর্তীতে নাহিদ পদত্যাগ করলো। তো এইখান থেকে আমি মনে করি যে এই ছাত্র নেতাদের সাথে বা এনসিপির সাথে, পরবর্তীতে যেটা এনসিপি হলো, বিএনপির বা জামাতের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। কিন্তু এতদূর সত্ত্বেও মানে আমরা দেখেছি যেমন জামাতের সাথে কিন্তু ছাত্র সংগঠন, ছাত্র নেতাদের সম্পর্কটা খুবই ধরম মহরম ছিল। ভাই এটা এটার আন্দোলনের যদি আমি একটা এক্সাম্পল দিতে চাই, যে একটা টক শোতে যে জামাতের বড় সারির একজন নেতা মিলন সাহেব উনি বলেছিলেন যে তাদের সাথে আমার একদম খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। তো এত এক্স্যাক্টলি। বড় সারির একজন নেতার থেকে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক হওয়ার পর এখন আমরা দেখছি তাদের মাঝে একটু বেশ দা কুমড়ো সম্পর্ক বলতেই পারি আমরা। তো এইরকম একটা সিচুয়েশন কিভাবে আসলো? এক্স্যাক্টলি, লাইক তুমি সাইফুল আলম খান মিলনের কথা মেনশন করছো, যে জামাতের একজন সিনিয়র নেতা, যিনি বলছেন যে হ্যাঁ আমাদের সাথে খুব আত্মার সম্পর্ক। উনি মেনশন করছেন যে এনসিপির সাথে আমাদের আত্মার সম্পর্ক, নাহিদ, আসিফ, মাহফুজ এদের সাথে। এবং আমরা রিসেন্টলি ফেসবুকের সূত্রে জানলাম যে ইভেন ওনার ভাগ্নে বিয়ে দিয়েছেন মাহফুজ আলমের কাছে। সো তাদের সাথে আসলে সম্পর্কটা পারিবারিক এবং আত্মার সম্পর্ক, উনি যেটা মেনশন করছেন। এবং আন্দোলনের সময় থেকে আমরা দেখছি যে যে সাদিক ক্যামের সাথে বা শিবিরের নেতাদের সাথেও কিন্তু এই ছাত্র শক্তি বা ছাত্র নেতাদের যে সম্পর্ক, এটা খুবই ক্লোজ সম্পর্ক ছিল। তারা একসাথে আন্দোলন করছে, সংগ্রাম করছে, এবং একই সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করছে, ইভেন সরকার গঠন করার ইমিডিয়েট পরেও। এখন কেন মানে এ ধরনের, ইভেন আমরা এরকমও শুনেছি যে বিএনপি যেহেতু পাওয়ারে আসবে, সম্ভাবনা সবাই জানে বিএনপি পাওয়ারে আসবে, সো বিরোধী দল কারা হবে, জামাত এবং এনসিপির মধ্যে একটা ঐক্য হবে, তারা বিরোধী দল হবে, এ ধরনের কথাও শোনা গেছে। ইভেন এমনও দেখা গেছে বা যে হান্নান মাসুদকে সহায়তা করছে জামাত, বা সার্জিস আলমকে গাড়ি বহরে হেল্প করেছে জামাতের এক নেতা, এই ধরনের আলাপ আলোচনা আমরা দেখছি। তার মানে হচ্ছে জামাত আর এনসিপির মধ্যে কিন্তু এক ধরনের নির্বাচনী ঐক্যের মতো করে, মানে যে এক ধরনের বোঝাপড়া আছে, আত্মার সম্পর্ক আছে, এই ধরনের সম্পর্ক দেখা গেছে। তো এখন কি হলো যে যে কেন এনসিপির বিভিন্ন নেতারা জামাতের বিরুদ্ধে বলছে, বা জামাতের অনলাইন অ্যাক্টিভিস্টরা এনসিপির এগেনিস্টে বলছে, বা মাহফুজ আলম এ ধরনের পোস্ট দিচ্ছে থ্রেট করে জামাতকে, এই সিচুয়েশনটা কিভাবে তৈরি হলো? আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানে একটা ইস্যু হতে পারে, যে এনসিপি হচ্ছে এখন বিএনপির সান্নিধ্য পেতে যাচ্ছে। ধরো এনসিপির যেটা হলো যে এতদিন জামাতের সাথে এক ধরনের বোঝাপড়া ছিল, জামাতের সাথে নির্বাচনে যাওয়া বা সমঝোতা করে বিরোধী দল হওয়া হয়তো জয়েন্টলি। কিন্তু এখন হয়তো তাদের সাংগঠনিক অবস্থাটা, এনসিপি সাংগঠনিক অবস্থাটা আমরা দেখেছি রিসেন্ট টাইমে কিছুটা দুর্বল হয়ে পড়েছে। ইভেন বিভিন্ন প্রোগ্রাম বাস্তবায়নের কথা আহ, বাস্তবায়ন করতে গেলেও মনে হচ্ছে যে হ্যাঁ এনসিপির জনবল বা উপস্থিতি কিছুটা কমে যাচ্ছে। এইটা একটা কারণ হতে পারে আমার কাছে মনে হয়, যে এনসিপি হয়তো চিন্তা করছে যে বিএনপির সাথে যদি আমরা যাই, এনসিপি স্বাভাবিকভাবে এনসিপি হিসাব করবে যে জামাতের সাথে গেলে আমাদের বেশি লাভ, না বিএনপির সাথে গেলে আমাদের বেশি আহ, লাভ। তো আমার কাছে এই মনে হচ্ছে ক্ষেত্রে আমার মনে হয় যে তাদের যে চিন্তা ভাবনার যে প্রসেস, জুলাইয়ের 5ই আগস্টের আগের যে একটা চিন্তা ভাবনা ছিল, তখন তাদের কোনো রাজনৈতিক দল ছিল না, রাজনৈতিক হিসাব নিকাশ ছিল না। এখন তাদের চিন্তা ভাবনায় নিশ্চিতভাবে রাজনৈতিক
একটা হিসাব নিকাশ ঢুকেছে, রাজনৈতিক দল খুলেছে, ক্ষমতায় যাওয়ার একটা পরিকল্পনা আছে। তো তাদের এখানে একটা লক্ষ্য থাকবে যে কোন দলের সাথে এলাই হলে আমরা ক্ষমতার বেশি কাছাকাছি থাকতে পারবো। এক্সাক্টলি, এক্সাক্টলি। আবার জামাতের সাথে যেমন জামাতের অনলাইন অ্যাক্টিভিস্টরা দেখা যাচ্ছে এনসিপির লোকজনের সমালোচনা করতেছে, মাহফুজের সমালোচনা করছে। সো দেখা যাচ্ছে জামাতের অনলাইন অ্যাক্টিভিস্টদের সাথে এনসিপির সাথে এক ধরনের সম্পর্কের টানাপোড়েন হচ্ছে, একে অন্যের বিরুদ্ধে হয়তো দুর্নীতির অভিযোগ করছে বা নানান অভিযোগ আসছে। তো আমার কাছে মনে হচ্ছে এটাও হয়তো জামাতের সাথে এনসিপির একটা সম্পর্কের দূরত্ব তৈরি হচ্ছে, বা এনসিপি বুঝতে পারছে যে জামাতের চেয়ে বিএনপির সাথে এলাই করা আমাদের জন্য এখন বেটার পজিশন হবে। সো বিএনপির সাথে এলাই করে যদি আমরা কিছু আসন নিতে পারি, সেই ক্ষেত্রে তারা বেটার পজিশনে থাকবে ইলেকট্রাল পলিটিক্স এর জায়গায়। আমার কাছে মনে হয় এটা একটা সম্ভাব্য কারণ যে বিএনপির সান্নিধ্যে যেতে হলে সো স্বাভাবিকভাবেই অপোজিশন জামাতের সাথে সম্পর্ক দূরত্ব তৈরি করতে হবে। এটা একটা একটা কারণ হতে পারে। আরেকটা জিনিস আমার কাছে যেটা মনে হয় যে এখানে আহ এখানে আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে শুরুর দিকে তারা যেমন মনে করছিল যে ছাত্র জনতা আমাদের নেতৃত্বে আন্দোলন করেছে, সো সব ছাত্র নেতা ছাত্র জনতার প্রতিনিধিত্ব আসলে আমরা করে, আমরা যেটা বলবো দেশে সেটাই চলবে, মানে রাষ্ট্র কাঠামো সংস্কার এভরিথিং এ সেটাই চলবে। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে যে না, আসলে তো এই আন্দোলনে শুধু ছাত্র শক্তির লোকজন জয়েন করেন, এখানে বিএনপির একটা বড় স্টেক ছিল, এখানে এবং জামাতের একটা নানা স্টেক ছিল। ধরনের রাজনৈতিক হিসাব নিকাশ ঢুকে গিয়েছে ওটায় এখন। তো এখন পরবর্তীতে তারা দেখতে পাচ্ছে যে আসলে বিএনপি যদি সম্মতি না দেয় তাহলে আমরা কিন্তু কোনো সংস্কার করতে পারবো না। স্বাভাবিকভাবে বিএনপিকে তারা যে ইগনোর করার রাজনীতি শুরু করছিল শুরুর দিকে, এইটা তাদের যে ভুল রাজনীতি ছিল এটা থেকে তারা সরে আসছে। আমার কাছে মনে হয় যেটা, যে তারা বিএনপির যে সাংগঠনিক কাঠামো সারা দেশে তাদের যে জনসমর্থন, এই জিনিসটাকে তারা ভুল রিড করছে। বা ইয়ং জেনারেশনের মধ্যে তাদের মধ্যে মনে হচ্ছে সব ইয়ং জেনারেশন আমাদেরকে সমর্থন দেয়, বিএনপি বা জামাতকে না। ওই ভুল রিট থেকে তারা সরে এসে কিছুটা বিএনপি এবং জামাতের সাথে সমঝোতার জায়গায় আবার ফিরে আসছে, কিন্তু ইনিশিয়ালি যেই গ্যাপটা তৈরি হয়েছিল। তো আমার কাছে মনে হচ্ছে তারা এখন বুঝতে পারছে যে বিএনপি প্রধান স্টেক হোল্ডার বাংলাদেশের রাজনীতিতে। সো বিএনপির সাথে তাদের সম্পর্ক বা তাদের ভবিষ্যৎ এলাই হিসেবে বিএনপিকে চিন্তা করতে হবে এটা। আর সেকেন্ড যেটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে আওয়ামী লীগ যেহেতু এখন নিষিদ্ধ হয়ে গেছে, সো আওয়ামী লীগের যে একটা বিশাল ভোট ব্যাংক মনে করো যদি সেটা 15 বা 20% হয়, আহ, যদি এই এই যে সংখ্যাটা যারা একদম ডাইহার্ড আওয়ামী লীগের সাপোর্টার, অথবা সেন্ট্রাল লেফটে যারা আছে যারা হয়তো কোনো ইসলামপন্থী দলকে সমর্থন দিবে না, জামাত বা চরমনাই ইসলামী আন্দোলন বা হেফাজত এ ধরনের দলগুলোকে সমর্থন দিবে না, তারা হয়তো এমন কোনো একটা পার্টি চাইবে যে পার্টিটা হচ্ছে কিছুটা বাম ঘেঁষা। তো আমার কাছে মনে হয় সেটা একটা কারণ হতে পারে যে এনসিপি কেন কিছুটা জামাতের বিরুদ্ধে এখন কথা বলতেছে, বা অন্যান্য সেন্টার রাইটের দলগুলোর বিরুদ্ধে কথা বলতেছে, যে তারা হয়তো বাম সেন্ট্রাল লেফটে যারা আছে তাদের সাপোর্টটা তারা পেতে চায়। এটা একটা কারণ হতে পারে, কারণ কিন্তু লীগ নিষিদ্ধ হয়ে যাওয়াতে এক্ষেত্রে একটা যদি বিশাল আমার ভোট একটা ব্যাংক এখানে খালি পড়ে অবজারভেশন আছে। আমরা যদি দেখি ভাই, যে ৫ আগস্টের পরবর্তীতেও তো আমরা দেশে বিভিন্ন আন্দোলন হতে দেখেছি। ১ম এ চুপ্পু অপসারণের জন্য আন্দোলন হতে দেখেছি। আমরা এরপরেও নানা ইস্যুতে আন্দোলন হতে দেখেছি। সর্বশেষ আওয়ামী লীগ নিষিদ্ধকরণের যে আন্দোলন দেখলাম, তাতেও কিন্তু আমরা ডানপন্থীদের অবস্থান সবচেয়ে বেশি কঠোর এবং তীব্রভাবে দেখেছি যে লীগ পতনের আন্দোলনে। বামপন্থীদের তেমন নজর সেখানে পাওয়া যায়নি। তো সেক্ষেত্রে এনসিপির যে একটা অবস্থান, যে একটু বাম ঘেঁষা অবস্থান তারা এখন নেওয়ার চেষ্টা করছে, সেটা কি তাদের সঠিক পলিটিক্স হচ্ছে কিনা? এটা অবশ্য এনসিপি ইভালুয়েট করবে যে তারা কোনটাকে তারা সঠিক পলিটিক্স মনে করতেছে, কাদের সমর্থন তাদের জন্য বেশি দরকার। এখানে একটা জিনিস মানে মেনশন করা আমি জরুরি প্রয়োজন মনে করি। যেমন অনেকেই বলে যে বিএনপি চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, বা বিএনপি আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আসলে ছিল না। এই জিনিসটা আমার কাছে মানে লজিক্যালি রিজনেবল মনে হয় না, এই জন্য যে এইটা কারণ বিএনপি গত 15 বছর ধরে বিএনপিকে ব্যান করা, খালেদা জিয়া, তারেক রহমান সহ বিএনপি নেতাকর্মীদের উপর যে পরিমাণ সাপ্রেশন আওয়ামী লীগ করছে গত 15 বছরে, সো বিএনপির কোনো কারণ নাই যে বিএনপি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চাইবে না। কিন্তু বিএনপি এখানে একটা থ্রেটের মধ্যে পড়ে গেছে। 5ই আগস্টের পরে নতুন সরকার গঠনের পরে বিএনপির কাছে মনে হয়েছে যে বিএনপিকে হয়তো মাইনাস করতে চাচ্ছে, হয়তো এনসিপি ডিপ স্টেটের সাথে বা মিলিটারির সাথে কোনো ধরনের লিয়াজো করে হয়তো তারাই পাওয়ারে চলে আসবে, বা সামহাউ বিএনপিকে মাইনাস করবে। এরকম একটা থ্রেট বিএনপির কাছে আসার কারণেই বিএনপি বিভিন্ন সংস্কার প্রস্তাবনায় কিছুটা বাগড়া দিচ্ছে বা চায় যে তাড়াতাড়ি নির্বাচন হয়ে যাক। আমি মনে করি এটা তাদের জায়গা থেকে সঠিক, কারণ তারা জানে যে নির্বাচন হলে আমরা পাওয়ারে আসবো।
এখন আওয়ামী লীগ যে নিষিদ্ধের ব্যাপার, আওয়ামী লীগের নিষিদ্ধের ব্যাপারে কিন্তু এখানে বিএনপি সরাসরি মাঠে না থাকলেও ডেফিনেটলি বিএনপি সমর্থন ছিল। আদারওয়াইজ ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারতো না বা করতো না। ডেফিনেটলি বিএনপির গ্রিন সিগন্যাল ছিল বা ইন্টারনালি যোগাযোগ ছিল। এখন বিএনপি একটা বড় পার্টি হিসেবে তারা চিন্তা করতে পারে যে আমরা তো মাঠে ময়দানে আন্দোলন করা দরকার নেই, আমাদের যেটা বলা দরকার সেটা আমরা সরাসরি প্রধান উপদেষ্টাকে বলবো বা উপদেষ্টা পরিষদকে বলবো, আমরা ইন্টারনালি আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে অ্যাকশন নিব। বাহ্যিকভাবে আমরা নিউট্রাল থাকলাম যে কোনো রাজনৈতিক দলকে আমরা নিষিদ্ধ করছি না। তো এনসিপির জন্য এটা রাইট পলিটিক্স কিনা এটা এনসিপি ডিসাইড করবে, এখানে তো আসলে আমার বলার কিছু নাই। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়, মানে এটা যদিও ওই যে ষড়যন্ত্র তত্ত্বের রাজনীতি মনে হতে পারে যে এমনও হতে পারে যে এনসিপি আর জামাত ঠিকই সম্পর্ক আছে তলে তলে, কিন্তু উপর দিয়ে উপর দিয়ে দেখাচ্ছে যে দেখো আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। এনসিপি জামাতের বিরুদ্ধে বলছে, জামাত এনসিপির বিরুদ্ধে বলতেছে। এগুলো রাজনীতিতে অনেক সময় অনেক ধরনের আহ প্ল্যান থাকে। তুমি ওই যে আইসিটি ট্রাইব্যুনালের বিচারের ক্ষেত্রে এরকম হয়েছিল না যে স্কাইপ কেলেঙ্কারিতে যে বিচারক এবং হচ্ছে যে অ্যাটর্নি তারা এ ধরনের এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং আসছে যে আমি দাঁড়ায় যাব, আপনি বসায় দিবেন যাতে লোকে দেখবে যে আমাদের মধ্যে কোনো সম্পর্ক নাই। তো এটা হতে পারে যে এটা কি জামাতের সাথে ভোটের রাজনীতিকে সামনে রেখে যে রাজনৈতিক দলগুলার একটা চাল চেলে থাকে বিভিন্ন সময়, সেরকম একটা হওয়ার সম্ভাবনা আপনি বলতে রাইট, চাচ্ছেন? রাইট। এটা হতে পারে যে এনসিপি এবং বিএনপি জামাতের মধ্যে খুবই তলে তলে সম্পর্ক ঠিকই আছে। উপর দিয়ে এখন দেখাচ্ছে যে যাতে করে এনসিপি হয়তো সেন্ট্রাল লেফটের ভোটগুলো পেতে পারে। এটা একটা স্ট্র্যাটেজি হতে পারে ভোটের রাজনীতিতে। কিন্তু হয়তো ভোটের আগে গিয়ে হয়তো আবার বিএনপির এগেইনস্টে এনসিপি আর জামাত হয়তো জোট করে বসে আছে। এরকম হওয়া অস্বাভাবিক না, কিন্তু রাজনীতিতে তো শেষ কথা বলতে কোনো কিছু নাই। এটা অস্বাভাবিক না। এক্সাক্টলি। আরেকটা রিজন আমার কাছে মনে হয় এটা হতে পারে যে যেমন এনসিপির ইন্টারনাল কিছু ক্রাইসিসের কথা আমরা সোশ্যাল মিডিয়া বা মিডিয়ার মাধ্যমে দেখি যে এনসিপিতে ইন্টারনালি লিডারশিপের কিছু ক্রাইসিস আছে, বা মাহফুজ আলম এবং আসিফ যেহেতু এখনো সরকারে রয়েছে তারা কিন্তু এনসিপির অফিসিয়ালি দায়িত্ব নেয় নাই, বা এরকম শোনা যায় যে তারা হয়তো ইলেকশনের আগে এসে এনসিপিতে জয়েন করে দায়িত্ব নেবে এবং ইলেকশন করবে, এই ধরনের কথাবার্তা শোনা যায়। এগুলো সোশ্যাল মিডিয়ার আলাপ আলোচনা। তো এটা একটা ইস্যুস হতে পারে যে এনসিপির মধ্যে যে বিভিন্ন গ্রুপের কথা শোনা যায়, নাহিদ মাহফুজ কেন্দ্রিক বা আক্তার অথবা হাসনাত, আসিফ, সার্জিস। হাসনাত সার্জিস। So, এখানে তাদের ইন্টারনাল কিছু পার্টি পলিটিক্স আছে যেটাতে মনে হচ্ছে কেউ কাউরে কখনো ইরেলিভেন্ট বানায় ফেলতেছে কিনা। এই ক্রাইসিসটা থেকে নিজেকে জানান দেয়া, নিজের রিলেভেন্সটা ধরে রাখার জন্য নানান সময় পার্টির পক্ষে বা তার পটেনশিয়াল যে রাইভালরা আছে তাদের বিপক্ষে কথা বলে আলোচনায় থাকা, সেটা হয়তো মাহফুজ আলমের একটা উদ্দেশ্য হতে পারে। আহ, এটা মানে সার্টেন কিছু না, বাট একটা গেস আর কি। এর বাইরে আরেকটা ইস্যুস হতে পারে, ধরো রিসেন্ট যে লীগ নিষিদ্ধ হলো, নিষিদ্ধ হওয়ার আন্দোলন হলো, এই আন্দোলনে কিন্তু ব্যক্তি হিসেবে হাসনাত আর হচ্ছে ইনকালাব মঞ্চের শরীফ ওসমান হাদি, এই দুইজন হচ্ছে খুব হাইলাইটেড হয়েছে। কারণ ওসমান হাদি একমাত্র লোক, মানে ইনকালাব মঞ্চ যে জুলাইয়ের পর থেকে এই পর্যন্ত যারা ধরো নানান নেতারা নানান দিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেকে অনেক স্বার্থের জন্য দুর্নীতিতে জড়াইছে, রাজনীতিতে জড়াচ্ছে বা নানান হালুয়া রুটির ভাগ খাচ্ছে, কিন্তু ওসমান হাদি হচ্ছে একমাত্র লোক যে শুধুই জুলাইকে নিয়ে পড়ে আছে। তার সকল অ্যাক্টিভিজম, ইনকিলাব মঞ্চের সকল কার্যক্রম সে জুলাইয়ের স্পিরিটকে ধারণ করা বা আপহোল্ড করা বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে হচ্ছে মনে হচ্ছে যে যে আহ, ইনকালাব মঞ্চ বা ওসমান হাদি বা হাসনাত এরা বেশি হাইলাইটেড হয়ে যাচ্ছে। সেটা এক ধরনের মানে কি বলে, নিজেদের পার্টির মধ্যে নিজের অবস্থান তুলে ধরার ক্ষেত্রে এক ধরনের এক্সিস্টেন্সিয়াল থ্রেটের মতো অথবা মনে হচ্ছে। পার্টি না ধরলেও ধরেন একজন ৫ আগস্টের খুব পূর্বে যেভাবে আলোচনায় ছিল, আলোচনা থেকে সরে যাওয়া একটা মানে মানসিক ব্যাপার থাকে যে আমি এই মুহূর্তে আলোচনায় নেই। হ্যাঁ, একটা জিনিস মানে এরকম নানান কারণ থাকতে পারে যে কেন একজন সরকারের পদস্থ ব্যক্তি ক্যাবিনেটে থেকে যে হচ্ছে নানান আন্দোলন সংগ্রাম করে এই জায়গায় আসছে, আওয়ামী লীগের বিরুদ্ধে তাদেরও দীর্ঘদিনের সংগ্রাম আছে, কন্ট্রিবিউশন আছে এই সরকারের পেছনে, এখানে এসে একজন ক্যাবিনেট মেম্বার পাবলিকলি এসে এই ধরনের পোস্ট দিচ্ছে যেটা বিতর্ক তৈরি করতেছে, তার পার্টিকেও কিন্তু এটা ক্ষতিগ্রস্ত করতেছে। পার্টি হিসেবে এনসিপি কিন্তু বিতর্কের মধ্যে পড়ছে, বা সরকার কিছুটা বিব্রত হচ্ছে বিভিন্ন ইয়েতে। তো এটা কেন তাহলে আহ, আহ, হচ্ছে? তো এই জায়গায় আমি মনে করি, এবং মাহফুজ যেহেতু এই পোস্টটা সরিয়ে নিচে পড়ে, তার মানে মাহফুজ নিজেও বুঝতে পারছে যে এই পোস্টটা করা তার উচিত হয় নাই। এর আগেও দু একটা ঘটনা হয়েছে যেখানে মাহফুজ দু একটা পোস্ট করে সরিয়ে নিচে পড়ে, যে একটা ইস্যু ছিল যে ইন্ডিয়ার সাথে জিওগ্রাফিক লোকেশন নিয়ে একটা পোস্ট দিয়েছিল হ্যাঁ, যেটা একটা হয়তো বড় ম্যাপ মনে হয় দিয়েছিল যে ইন্ডিয়ার মানচিত্র চেঞ্জ করে।
রাইট। সেটাও পরবর্তীতে গিয়ে মাহফুজ কিন্তু এটা সরিয়ে নিয়েছিল। তার মানে হচ্ছে যে মাহফুজ পোস্ট দেওয়ার পরে ইমিডিয়েটলি সে রিয়ালাইজ করছে যে আমার এই পোস্টটা দেওয়া ঠিক হয় নাই বা এটা আমার স্ট্যাটাস এর সাথে যায় না। আমার যে পদবি, আমার যে সরকারি রেসপনসিবিলিটি আছে সেই জায়গা থেকে যায় না। একজন পলিটিশিয়ান দিলে সেটা ডাজন্ট ম্যাটার যে একজন রাজনৈতিক নেতৃত্ব বা এনসিপির অন্য কোনো নেতা অথবা ইভেন নাহিদ যেমন ক্যাবিনেট থেকে চলে আসছে, নাহিদ যদি এরকম কোনো একটা মন্তব্য দেয় সেটা একরকম জিনিস। কিন্তু সরকারের একজন দায়িত্বশীল ব্যক্তি দায়িত্বশীলতার জায়গা থেকে এ ধরনের পোস্ট করলে সেটা বিতর্ক তৈরি হবে সেটা বুঝে হয়তো সে এটা ডিলেট করে দিছে পরবর্তীতে বা প্রাইভেট করে ফেলছে। তা ডেফিনিটলি ধরো এই সরকারের পেছনে মাহফুজকে যদি মাস্টার মাইন্ড হিসেবে নাও মনে করা হয়, ডেফিনিটলি মাহফুজের কন্ট্রিবিউশন আছে। কন্ট্রিবিউশন না থাকলে তো তাকে মাস্টার মাইন্ড হিসেবে আলোচনায় কেউ নিয়ে আসে নাই। মাহফুজের কন্ট্রিবিউশন ছিল দেখেই সে হয়তো এক্সাজারেশন হয়েছে, মাস্টার মাইন্ড হিসাবে পরিচিতি পেয়েছে, কিন্তু তার আন্দোলনে 18-19 সাল থেকে আহ, আহ, আগের কোটা আন্দোলনের সময়ের পর থেকে শুরু করে এই আন্দোলন পর্যন্ত তার কন্ট্রিবিউশন ছিল এবং তার সতীর্থদের মধ্যে কিন্তু এটা অ্যাকনোলেজ ছিল যে মাহফুজ আন্দোলনের একজন টপ লিডার ডেফিনেটলি। সো ওরা যে নিঃসন্দেহে। তিনজন লিডারকে তারা মিনিস্টার হিসেবে চুজ করেছে, একজন মাহফুজ ছিল। এবং অন্যান্য বিষয়ে অনেকে বলেছে যে মাহফুজ অন্যান্য বিষয়ে অনেক বেশি নলেজেবল এবং সে কন্ট্রিবিউট করেছে বিভিন্ন কমিশন গুলো করার ক্ষেত্রে বা সরকার আর গুরুত্বপূর্ণ ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ডেফিনেটলি তার মানে হিউজ কন্ট্রিবিউশন আছে এই জায়গাতে। এখন কথা হচ্ছে যে একজন দায়িত্বশীল জায়গা থেকে এরকম পোস্ট দেয়া যায় কিনা বা পোস্টের ল্যাঙ্গুয়েজটা কি ছিল, এটা আমরা যদি জাস্ট ল্যাঙ্গুয়েজটাকে নোটিস করি যে এই ল্যাঙ্গুয়েজটা একটা কাইন্ড অফ থ্রেট একটা সার্টেন গ্রুপের প্রতি, হ্যাঁ? তার যেমন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে টার্গেট করে অথবা 50 বছরের এক্সাক্ট ওয়ার্ডিংটা যেরকম যে 50 বছরের চেয়ে বেশি জিল্লতিতে ভুগতে হবে বা এরকম। তো এইটা একটা রাজনৈতিক জায়গা থেকে যদি কেউ থ্রেট করে, তাহলে এটাকে আমরা কেউ কেউ যদি এটাকে বলছে যে এটা হয়তো তার মানসিক ভারসাম্যহীনতার কারণে পোস্ট হতে পারে। এটা এটা মেক সেন্স করে না, সেন্স মেক করে না, কারণ এটা আহ, মানসিক ভারসাম্যর সাথে এটা আসলে সম্পর্ক নয়, বরং জিনিসটাকে হালকা করা হয়। বরং পাওয়ারের জায়গা থেকে কেউ যখন এরকম একটা থ্রেট করে পোস্ট করে, এটাকে আমরা রিড করতে হবে যে তার পাওয়ারের জায়গা থেকে সে থ্রেট করছে, কারণ তার হাতে পাওয়ার আছে, সে তো মিনিস্টার। সো এই এইটা আহ, ঠিক হয় নাই। মানে এটা এটা ডেফিনেটলি মাহফুজও বুঝেছে, মানে মাহফুজ বুঝছে বলেই তো মাহফুজ আবার ডিলিট করে দিয়েছে। তো এই ল্যাঙ্গুয়েজটা আসলে হাসিনার ল্যাঙ্গুয়েজ, যেটা দিয়ে শেখ হাসিনা গত 15 বছর ধরে মানুষকে ডিহিউম্যানাইজ করেছে একটা পার্টিকুলার গ্রুপকে, যে শিবির ট্যাগ দিয়ে বা জঙ্গি ট্যাগ দিয়ে মানুষকে ধরে নিয়ে আসা, আয়না ঘরে ঢুকায় ফেলা, তাদেরকে শিক্ষা দেয়া, খালেদা জিয়াকে বাড়ি থেকে বের করে দেয়া, যেটা হাসিনা আগে থেকেই ডিসাইড প্ল্যান করেছে যে করে আমরা রেখেছিল এবং প্ল্যান সে করে রেখেছিল। বিভিন্ন প্রোগ্রামে বলেও ছিল এটা। তো এইটা এই ল্যাঙ্গুয়েজটা আমার কাছে মনে হয়েছে এটা আসলে নতুন বন্দোবস্ত বা দায় ও দরদের যে রাজনীতির কথা এনসিপি বা ছাত্র নেতারা বলছে এটার সাথে আসলে যায় না। এটা ডেফিনেটলি এনসিপির অন্য নেতারা এগ্রি করবে, মাহফুজ নিজেও এগ্রি করবে, এই জন্য তো সে ডিলিটও করে দিয়েছে। তো এইটা তার নতুন বন্দোবস্তের রাজনীতির সাথে বা নতুন বাংলাদেশের সাথে এটা আসলে যায় না। এটা এই যে এটা এক ধরনের ফেসিবাদী চিন্তা। এটা হতে পারে মানে 15 বছর ধরে হাসিনার ফেসিবাদ এমন ভাবে আমাদের মন মগজে বসে গেছে যে আমরা আসলে ওই জায়গা থেকে বের হতে পারতেছি না। ইভেন যারা নিজেরা ভিকটিম, যারা নিজেরা এই ফেসিবাদের এগেইনস্টে আন্দোলন করছে, তারাও সাবকনসিয়াসলি এটার মধ্যেই ঢুকে যেতে পারে। তুমি যদি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে একটা ছেলেকে খুন করা হলো এই 5ই আগস্টের পরেই, শহীদুল্লাহ হল বা হ্যাঁ, ওই যে একটা খাবার ক্যান্টিনে আমার খুব নামটা মনে নেই এই মুহূর্তে। তো ওই যে ছেলেটাকে যে টর্চার করে মারা হলো, ওইটা কিন্তু এক্সাক্টলি ছাত্রলীগের স্টাইলে তার একটা টর্চার করা হলো, যে মাঝখানে খাইতে দেয়া হলো, তারা দফায় দফায় টর্চার করা হলো, তারপর তো ছেলেটা মারা গেল। এখন দেখো এই কাজগুলো কিন্তু ক্যাম্পাস টর্চারে ছাত্রলীগ করছে গত 15 বছর। তাহলে এখন তো ছাত্রলীগ নাই ক্যাম্পাসে, তাহলে কেন হলো? এটা হচ্ছে এই যে 15 বছরে একটা পরিস্থিতির মধ্যে যেতে যেতে মানুষের মন মানসিকতা চিন্তা ওইটার সাথে অ্যাডাপ্টেড হয়ে গেছে, মানে যে আমি ওই জিনিসটাকেই তারা নর্ম মনে করছে। এখন এই ফেসিবাদী চিন্তা চেতনা কিন্তু এরকম হতে পারে যে আমি 15 বছর ধরে একটা ফেসিবাদী সিস্টেমের মধ্য দিয়ে আসছি এবং রাষ্ট্রপ্রধানকে আমি দেখছি সবসময় থ্রেট করছে, আমার সাথে এটা করলে বিদ্যুৎ বন্ধ করে দিব, আমার সাথে এটা করলে আহ, পানি বন্ধ করে দেব, মানে এ ধরনের থ্রেটের মধ্যে আমি খাওয়াচ্ছি, আমি পড়াচ্ছি, আমার সাথে কেন তুমি পার্ট নিচ্ছ বা আমার জি। বিরুদ্ধে কথা বলছো, আমার পরিবারের বিরুদ্ধে, পার্টির বিরুদ্ধে কথা বলছো, এত বড় সাহস কি করে হয়? এই যে রাজনীতিবিদ বা পাওয়ারফুল মানুষ মানেই হচ্ছে সে বাকিদেরকে তার গোলাম মনে করবে এবং থ্রেট করবে। এইটা সাবকনসিয়াসলি যারা এটার বিরুদ্ধে আন্দোলন করে আসছে তাদের মধ্যে ঢুকে যেতে পারে। এবং মাহফুজ আলমের এই পোস্টটাকে আমি এভাবে রিড করতে চাই যে এটা আসলে মাহফুজ আলমের বা নতুন রাজনীতি করা মানুষদের ল্যাঙ্গুয়েজ না, এটা হাসিনার ল্যাঙ্গুয়েজ। সামহাও এটা কনসিয়াসলি হোক বা সাবকনসিয়াসলি হোক এটা অ্যাডাপ্টেড হয়ে গেছে। এখন এই জায়গা থেকে এটা এটা যদি হয় যে
এই কেন কি সমস্যা যে এরকম একটা পোস্ট দিলে, একজন ব্যক্তি তো একটা পোস্ট দিয়েছে, কিন্তু ব্যক্তি এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে যে পজিশনটা, কে এই পোস্টটা দিয়েছে। এই এটা যদি পজিশনটাকে যদি আমি ভাই এভাবে ডিফাইন করতে চাই যে তারা তো আসলে কোনো রাজনৈতিক দলের সরকারও নয় এবং নির্বাচিত সরকারও নয়। তারা জনগণের সমর্থনে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অংশ, যারা সমগ্র জনগণকে প্রতিনিধিত্ব করছে। সেই এক্সাক্টলি জায়গা থেকে আসলে জনগণের কোনো একটা নির্দিষ্ট অংশকে এইভাবে ভিক্টিমাইজ করে পোস্ট দেওয়া আসলে একজন মন্ত্রীর পক্ষে আসলে খুব শোভা পায় না বলেই আমার মনে হয়। পার্টিকুলারলি তুমি যখন ঢাকা ইউনিভার্সিটিকে অ্যাটাক করে কথা বলবা যে ঢাকা ইউনিভার্সিটির অমুক অমুককে তুমি দেখে ছাড়বা, বা ঢাকা ইউনিভার্সিটিতে যে রাজাকাররা আছে তাদেরকে 50 বছরের যে জিল্লতি তার চেয়ে বেশি, 50 বছরের জিল্লতি মানে কি, ইনক্লুডিং শেখ হাসিনার আমল। তো শেখ হাসিনার আমলে যেই টর্চার হয়েছে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের উপরে, তার চেয়েও যদি বেশি টর্চার তুমি করার হুমকি দাও, তার মানে সেটা কি, মানে সেটা হাসিনার ফেসিবাদকে ছাড়াই যাবে এরকম কিছু একটা। তার মানে এখানে যদি ধরে নিই যে সেটা আসলে মিন করে নাই এক্স্যাক্টলি, সে রাগের বশবর্তী হয়ে করেছে এবং সাথে সাথে বুঝে ডিলিট করে দিয়েছে, তাহলে রাগ বিরাগের বশবর্তী হয়ে যদি একজন উপদেষ্টা এই কথা বলে যে আমি তোমাদেরকে দেখে নিব বা হুমকি দিচ্ছি যে 50 বছরের জিল্লতির চেয়ে বেশি তোমাদেরকে ভুগতে হবে, তাহলে তো সে আসলে তার যে উপদেষ্টা হওয়ার সময় যে শপথ করেছে সে তো আসলে শপথকে ভঙ্গ করেছে। তার আর আরেকটা হচ্ছে এখানে সে পাওয়ারে থেকে, পাওয়ারের জায়গাটা থেকে সে হুমকিটা দিচ্ছে, তার মানে হচ্ছে যে সে রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ভিন্নমত দমন করবে, বা তার বিপক্ষে যারা বলছে, যারা তাকে পার্সোনালি অ্যাটাক করছে তার ল্যাঙ্গুয়েজে, যে তার ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক বা এগুলো নিয়ে কথা বলছে, আহ, এই এই জায়গাটায় যে তাহলে তো মানে সে এক ধরনের এটা কি বলে একটা ফেসিবাদী হুমকি বা রাষ্ট্রীয় শক্তি ব্যবহার করে ভিন্নমত দমনের হুমকি, এটা এক ধরনের এটা টেররিস্ট এটা যদি আমি অ্যাক্টিভিজমের বলতে চাই ভাই, বাংলাদেশে কিন্তু এটা খুব বাজে কালচার হলেও বাংলাদেশের মানুষদের মধ্যে এই কালচারটা পরিচিত যে আমার কাউকে সহ্য না হলে বা কারোর মত পছন্দ না হলে তাকে ব্যক্তিগত আক্রমণ তো করাই হয় এবং পরিবারকেও আক্রমণ রাইট। করা হয়। এটা খুবই একটা বাজে অভ্যাস। কিন্তু বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক নেতৃবৃন্দ এবং পাবলিক ফিগার, খেলোয়াড় বলেন কিংবা মডেল বলেন, তাদের সবাইকে এই ফেজের মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু সবাই কিন্তু এই ধরনের আক্রমণাত্মক ভাষা ব্যবহার করে না। তো ব্যক্তি মাহফুজের সাথে যদি কারো কনফ্লিক্ট থাকে বা পলিটিক্যাল জায়গা থেকে, পাওয়ারের জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে, আদর্শিক জায়গা থেকে কনফ্লিক্ট থাকতেই পারে। এখানে ধরো ব্যক্তি মাহফুজের পরিবারকে নিয়ে আসা, তার ওয়াইফ কি করে বা তার শ্বশুর কি করে, এগুলো আসলে ম্যাটার করে না, কিন্তু দেখা যাচ্ছে এই জিনিসগুলোকে নিয়ে আসা হচ্ছে। বা ধরো আরো হাস্যকর বা জঘন্য টাইপের আচরণ করেছে যে এই টঙ্গীতে মাহফুজ আলম নাম দিয়ে একটা গরু জবাই করা হচ্ছে, এগুলো খুবই মানে ডেফিনেটলি এগুলো ঘৃণ্য কাজ, এবং এগুলো খুবই কি বলে অরুচিকর কাজ আমি বলবো, এগুলো কোনো রুচির মধ্যে পড়ে না যে তুমি এরকম একটা ইয়ে করবা। যাই হোক, তো এ ধরনের ব্যক্তিগত আক্রমণ মাহফুজ আলমের উপর হচ্ছে এবং সেটার প্রতিক্রিয়ায় সে ধরনের আরো আরো কথা বলতে পারে, এটা ডেফিনেটলি হতে পারে। কিন্তু কথা হচ্ছে যে আহ, আপনি যখন পাওয়ারের জায়গায়, সো আপনার থ্রেট আর একজন যে তার পাওয়ার নাই তার থ্রেট কিন্তু সমান না। একজন যদি আমাকে বলে, একজন মিনিস্টার যদি কাউকে বলে যে তোমাকে আমি খুন করব, আর যদি একজন সাধারণ নাগরিক যদি তাকে বলে যে আমি তোমাকে খুন করবো, দুইটা কিন্তু সেম না। কারণ মিনিস্টার খুন করতে পারে, তার হাতে পাওয়ার আছে, তার হাতে রাষ্ট্রীয় শক্তি আছে, রাষ্ট্রীয় বাহিনী আছে। তো পাওয়ারের জায়গা থেকে এই থ্রেটটা করা বা কাউকে বলা যে আমি অমুক অমুক গ্রুপকে আমি সহনাগরিক মনে করি না, এটা কিন্তু এক ধরনের ফেসিবাদী কথা, বিভাজনের কথা, যে এরা এরা হচ্ছে এই রাষ্ট্রের সিটিজেন হবে, ওরা ওরা হচ্ছে এই রাষ্ট্রের সিটিজেন হবে। হবে না। আমি আমি বলছি না কোন আদর্শকে, মানে আদর্শের কাছে আমি যাচ্ছি না, জাস্ট প্লেন এন্ড সিম্পল কথায় যে একজন রাষ্ট্রের উপদেষ্টা বা মিনিস্টার যদি বলে যে এরা এদের এদের আমি নাগরিক মনে করি না, এরা এরা আমার সহনাগরিক, এই যে বিভাজনটা, এটা কিন্তু তার শপথের ভায়োলেশন এখানে সহজ। ভাই আমি একটা স্পেসিফিক ওয়ার্ড নিয়ে একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনার। সহনাগরিক। আ আমাকে যদি একটু ক্লিয়ার করে বুঝাইতেন সহনাগরিক বলতে কি বোঝায়? মানে আমি বাংলাদেশের নাগরিক, সেও বাংলাদেশের নাগরিক। আমরা তো নিশ্চিতভাবেই সহনাগরিক। এখন সে কি আমাকে বাংলাদেশের বা ওই নির্দিষ্ট গ্রুপের মানুষকে কি বাংলাদেশের নাগরিক হিসাবে স্বীকৃতি দিতে চাচ্ছে না কিনা, এরকম কিনা? আমি আসলে এই ব্যাপারটা জানতে চাচ্ছিলাম। এটা ডেফিনেশন ডেফিনেটলি যে বলেছে তাকেই দিতে হবে যে সহনাগরিক বলতে সে আসলে কি বুঝেছে। আমি প্লেন এন্ড সিম্পল আমরা এমনি অ্যানালিসিস, বাস্তব জীবনে সহনাগরিক বলতে কি বুঝি? সহনাগরিক বলতে আমি যেটা বুঝি যে মানে আমি এ দেশের নাগরিক, তুমিও এ দেশের নাগরিক। সো আমরা মানে এ দেশের আমাদের কি বলে আমাদের কিছু কমন জায়গা আছে, আমরা সহনাগরিক।
বা নাগরিকত্বের জায়গা থেকে এভরিওয়ান ইজ ইকুয়াল। তুমি যখন বলছো যে আমি কাউকে আমি সহনাগরিক মনে করি আর কাউকে আমি সহনাগরিক মনে করি না, এটা দুটো ব্যাখ্যা হতে পারে। একটা হতে পারে যে তুমি তাদেরকে নাগরিকে মনে করো না, তুমি মনে করো না যে এরা এদেশের বাংলাদেশী। নাগরিক হওয়ার যোগ্য, হ্যাঁ এরা বাংলাদেশি হওয়ার যোগ্য। আরেকটা হতে পারে যে তুমি রাইটস এর জায়গায় মনে করো যে তুমি সুপিরিয়র, তুমি এবং তোমার সহনাগরিক এরা হচ্ছে সুপিরিয়র, এরা হচ্ছে সব রাইটস পাবে, আর যারা হচ্ছে আমার সহনাগরিক না তাদের রাইটস কম থাকবে বা তারা একটু মানুষ হবে, নাগরিক হবে, এ ধরনের ইস্যুস হতে পারে। তাহলে আমরা দুইটার যেকোনো একটা, মানে দুইটা আপনার মতে এই শব্দটার ২ রকম ব্যাখ্যা হতে পারে। আমরা দুইটার যেকোনো একটা ব্যাখ্যাও যদি ধরে নেই, সেটা কিন্তু মারাত্মকভাবে ভয়ংকর একটা ব্যাখ্যা এবং নিঃসন্দেহে উনার শপথ ভঙ্গের একটি বড় কারণ হতে পারে এই শব্দ চয়নটি উচ্চারণ করা। পার্টিকুলারলি তুমি যেটা মেনশন করছো যে এই সরকারটা হচ্ছে একটা ইন্টারিম সরকার, এটা কোনো পার্টি সরকার না, দলীয় সরকার না। এই ইন্টারিম সরকারের মেইন কাজ হচ্ছে যে তারা নির্দিষ্ট কিছু সংস্কার করবে এবং একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন দিবে। এটা কিন্তু এই গভর্নমেন্টের মূল কাজ। এই গভর্নমেন্টের কাজ কিন্তু এটা না যে আমি কাকে নাগরিক মনে করব, কাকে নাগরিক মনে করব না, কাকে এক্সাক্টলি। দেখে নিব, কাকে ছেড়ে দিব, কাকে আমি 50 বছরের জিল্লতির জীবন দিব, কাকে আমি হুমকি দামকি দিব। এটা কিন্তু এই গভর্নমেন্টের দায়িত্বের মধ্যে পড়ে না, এবং এটা গভর্নমেন্টের লেজিটিমেসিটাকেই নষ্ট করে দেয়, দুর্বল করে দেয়। যে এই গভর্নমেন্ট হচ্ছে পার্টিকুলার কোন একটা পার্টিকে সাপোর্ট করতেছে। যেমন নাহিদ ইসলাম কেন পদত্যাগ করলো সরকার থেকে, যে নাহিদ ইসলাম যেহেতু রাজনীতি করতে নামছে, সো একই সাথে বিএনপি যে অভিযোগটা করেছিল যে নাহিদ যদি সরকারে থেকে একটা পার্টি করে, তাহলে সেই সরকারে যেহেতু এই পার্টির প্রতিনিধি থাকবে, তাহলে তাদের আন্ডারে একটা ফেয়ার ইলেকশন হবে না। তো নাহিদ কিন্তু সেটা মেনে নিয়ে সরকার থেকে পদত্যাগ করে রাজনীতি করেছে। এবং এটা এখন জনগণের মাঝে খুব সমাদৃত যে সবাই নাহিদের প্রশংসা করেছে এই ব্যাপারটায়। রাইট। এখন যদি মাহফুজ আলম বা আসিফ যারা এনসিপির প্রতিনিধি সরকারে, যদিও তারা অফিসিয়ালি এনসিপিতে জয়েন করে নাই, এখন তারা যদি তাদের আচরণে এই নিরপেক্ষতা দেখাতে না পারে বা কোনো পার্টিকুলার পার্টির প্রতি তাদের যে প্রতিহিংসা পরায়ণ আচরণ অথবা হচ্ছে যে ক্ষোভ, আহ, এই রাগের বশবর্তী হয়ে পোস্ট দেওয়া, রাগ অনুরাগ এগুলো যদি প্রদর্শন করা বন্ধ করতে না পারে, তাহলে কিন্তু এই জায়গাটা কোশ্চেন আসবে যে এই এই সরকারের অধীনে একটা নিরপেক্ষ নির্বাচন হতে পারবে কিনা, বা এরা দলীয় বায়াসের ঊর্ধ্বে কিনা, এই প্রশ্নটা কিন্তু চলে আসবে। যে যেমনটা নাহিদের ক্ষেত্রে ছিল যে নাহিদ ইসলাম যদি একই সাথে পার্টি করে তাহলে তিনি হচ্ছে নিরপেক্ষ থাকবেন না, তাহলে তার সরকার থেকে পদত্যাগ করা উচিত। সেম কোশ্চেনটা কিন্তু মাহফুজ আলমের এগেনিস্টও আসবে, মানে এই ইয়ের কারণে। ডেফিনেটলি মাহফুজ আলম একটা ব্যাখ্যা দিবেন, বা হয়তো এটার জন্য উনি যদি বুঝে থাকেন যে হয়তো সরি বলবেন যে এটা উচিত হয় নাই, বা রাগের বশবর্তী হয়ে তিনি শপথের ভায়োলেশন করছেন। সো এই জায়গায় তার এটা হয়তো একটা ব্যাখ্যা বা হয়তো দিতে পারেন। বাট অ্যাপারেন্টলি আমাদের কাছে যেটা মনে হচ্ছে যে এটা এক ধরনের মানে শপথের লঙ্ঘন বা ভায়োলেশন হচ্ছে, যেটা একজন ইন্টারিম গভর্নমেন্টের উপদেষ্টা হিসাবে কোনোভাবেই সমীচীন না, যে এই ধরনের একটা পোস্ট দেওয়া বা কাউকে থ্রেট করা। ধন্যবাদ ডক্টর শিব্বির আহমেদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।